নমস্কার, আমি অর্ণব আরও একবার চলে এসেছি ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজিতে। প্রত্যেকদিন যখনই আসি নতুন নতুন বিষয় সম্পর্কে জানি, নিজে সমৃদ্ধ হই এবং চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরতে অনেক অজানা বিষয়, যার মাধ্যমে আপনারা উপকৃত হন। আর এই বিষয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে যিনি জানান, যিনি আমাদের প্রত্যেক মুহূর্তে সচেতন করেন, যিনি আমাদের প্রত্যেক মুহূর্তে ভালো রাখার চেষ্টা করেন, তিনি হলেন শান্তনুদা, শ্রী শান্তনুদে। শান্তনুদা, আরও একবার স্বাগত। নমস্কার সবাইকে। নমস্কার শান্তনুদা। নতুন বছরে আমরা পা দিয়েছি বেশ কটা দিন হলো, এবং বিভিন্ন বিষয় নিয়ে নতুন বছর পড়ার পর থেকেই জানছি, যেমন নতুন বছরের আগে নতুন বছর কীরকম যাবে সেই নিয়ে জানছিলাম। এবার নতুন বছর পড়ার পর আমরা রাহু কেতু, তার প্রভাব, এগুলো সম্পর্কে জেনেছি। কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে জানতে চাইবো, সেই বিষয়টা অনেক, শুধু আমার কেন, অনেক মানুষের কাছে একটা প্রশ্নের জায়গা। আমরা ছোটোবেলা থেকে একটা কথা, চলতি কথা শুনে আসি, গ্রহণ, এবং গ্রহণের সময় অনেক গ্রহণের উপর রাহুর প্রভাব পড়ে, এবং রাহু নানা রকম ক্রিয়াকলাপ ঘটিয়ে থাকে। এটা আমাদের একটা চলতি কথায় গ্রহণ সম্পর্কে ধারণা আছে। তো সেটা কতটা বাস্তবসম্মত? আদৌ কি রাহু কোনো প্রভাব ফেললে সেটা কিভাবে ফেলে, আর কি সে বিষয়ে একটু জানবো। রাহু কেতু গ্রহণ, এই বিষয়টি কিন্তু টোটালি সায়েন্টিফিক বা অ্যাস্ট্রোনমিক্যাল ব্যাখ্যা রয়েছে। তো বিষয়টি কি, আমরা সবাই জানি, যখন সূর্য চন্দ্র পৃথিবী একই সরলরেখায় আসে এবং সেই দিনটা যদি পূর্ণিমা অথবা অমাবস্যা হয়, সেই ক্ষেত্রে গ্রহণ হতে দেখতে পাওয়া যায়। এইটা আমরা ছোটবেলায় সবাই পড়ে এসেছি। কিন্তু এর মধ্যে রাহু কেতু, রাহুর গ্রাস, এই ব্যাপারগুলো কেন এলো, এইটা হচ্ছে গিয়ে আমার মনে হয় তোমার অ্যাকচুয়াল প্রশ্ন। তার আগে আমাদের জানতে হবে কাকে আমরা রাহু এবং কেতু বলে চিহ্নিত করি জ্যোতিষে। গ্রহ নেই, অস্তিত্ব নেই, তাদেরকে আমরা বলছি ছায়া গ্রহ। এটা কোনো কথা হলো? ছায়া কি আবার গ্রহ হয় না? তো বিষয়টা আমাদেরকে রিয়ালাইজ করতে হবে, বিষয়টা আমাদেরকে উপলব্ধি করতে হবে। কেন ছায়া গ্রহ? বেসিক্যালি কি? বেসিক্যালি এরা হচ্ছে ছায়াকে নিয়ন্ত্রণ করে, তাই এরা হচ্ছে ছায়া গ্রহ। কার ছায়া? চাঁদের ওপর পৃথিবীর ছায়া, অথবা পৃথিবীর ওপর চাঁদের ছায়া। পূর্ণিমার সময় আমরা দেখেছি চন্দ্রগ্রহণ হয়, অমাবস্যার সময় আমরা দেখেছি সূর্যগ্রহণ হয়। এই সময় সূর্যের আলো সেটা আটকে যায় বা বাধাপ্রাপ্ত হয়, আইদার পৃথিবীর কারণে অথবা চাঁদের কারণে। তো এর জন্য আমাদের চাঁদ, সূর্য এবং পৃথিবীকে একটা রেখাতে আসতে হয়। এবার আমাদের যে অরবিটাল সিস্টেম, যে হিসেবে আমরা আপেক্ষিক গতি বিবেচনা করি, সেটা হচ্ছে পৃথিবী কেন্দ্রিক। পৃথিবী থেকে আমরা ক্যালকুলেট করি যে কিভাবে প্ল্যানেটারি মুভমেন্ট হচ্ছে। তো পৃথিবী থেকে সূর্যের যে মুভমেন্ট আমরা দেখতে পাই, তার তো একটা প্লেন আছে, অরবিটাল প্লেন আছে। তো সেই যে কক্ষপথ, পৃথিবী সাপেক্ষে সূর্যের মুভমেন্টের যে কক্ষতল, মানে যে অরবিটাল প্লেন, আর চাঁদের যে অরবিট অর্থাৎ কক্ষ, অর্থাৎ এই প্লেন, আর তার উপরে এই যে কক্ষপথ, এর যে দুটো পয়েন্ট অফ ইন্টারসেকশন, তার মধ্যে একটা হচ্ছে রাহু আর একটা হচ্ছে কেতু। তো যখনই গ্রহণ হবে, তখনই পয়েন্ট অফ ইন্টারসেকশন, দুটো পয়েন্ট চন্দ্র সূর্য, এদেরকে কিন্তু একই লাইনে আসতে হবে। অর্থাৎ চাঁদ, সূর্য, রাহু, কেতু, এরা একটাই অ্যাক্সিসে থাকবে। যদি চাঁদ সূর্য একই ঘরে একই সাথে থাকে, তাহলে সেটা হচ্ছে সূর্যগ্রহণ। আর যদি জাস্ট অপোজিশনে থাকে, যে সূর্যের সাথে রাহু রয়েছে বা সূর্যের সাথে কেতু, চন্দ্রের সাথে রাহু, এই কম্বিনেশন যদি হয়, তাহলে সেটা চন্দ্রগ্রহণ হবে। তাহলে এই যে সিস্টেমেটিক অ্যাপ্রোচ, এর ফলে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে গ্রহণের সময় সূর্য ঢাকা পড়ে যাচ্ছে, বা সূর্য অদৃশ্য হচ্ছে, বা চন্দ্র অদৃশ্য হচ্ছে। সেটাকেই আমাদের পুরাণ কাহিনীকার যারা রয়েছেন, তারা বলেছেন যে রাহু গ্রাস করে নিল। এই যে রাহু, তার গ্রাসে চন্দ্র এসে পড়লো বা সূর্য এসে পড়লো। বেসিক্যালি এরা যে একটা লাইনে আসছে, পূর্ণিমা বা অমাবস্যার সময় এরা একই লাইনে আসছে, সেটাকেই ডিসক্রাইব করবার জন্য এই রাহু কেতু অ্যাক্সিস, এটাকে কল্পনা করা হয়েছে। এবং খেয়াল রাখতে হবে, রাহু কেতু এরা কিন্তু আমাদের কনসিয়াস, সাবকনসিয়াস মাইন্ড, এদেরকে কন্ট্রোল করে। সূর্য চন্দ্র আমাদের আত্মিক প্রবৃত্তি, আমাদের মানসিক চেতনা, আমাদের কনসিয়াস মাইন্ড, এদেরকে কন্ট্রোল করে সূর্য এবং চন্দ্র। আর তার সঙ্গে রাহু কেতু, এদের যে অ্যাটাচমেন্ট, আমাদের যে মনের অনুভূতি, মনের অভিব্যক্তি, তার কিছু বাহ্যিক প্রকাশ রয়েছে, কিছু আভ্যন্তরীণ প্রকাশ রয়েছে। একজন মানুষ সাংঘাতিক খেতে ভালোবাসে, আমরা কি বলি চোখের খিদে। এই চোখের খিদে ওয়ার্ডটা, পেটের খিদে সত্যি সত্যি খিদে, খাওয়ার পরে মনে হলো আরেকটু খাবো। এই যে চোখের খিদে,
এর কারক হচ্ছে রাহু। পোশাক পরিচ্ছদ, জামা কাপড় সবই রয়েছে, কিন্তু শান্তি নেই। কারক গ্রহ হচ্ছে কি রাহু। এই যে আনকন্ট্রোলড বিহেভিয়ার, এই আনকন্ট্রোলড বিহেভিয়ার এইটা হচ্ছে গিয়ে কারক রাহু। আর যখন এই বিহেভিয়ারটাই হয়ে যায় আনকনশিয়াস, আমি কি করছি আমি বুঝতে পারছি না, নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি, বুঝতে পারছি না কি করা যাবে, কি করা উচিত, সেই পজিশন, সেই সিচুয়েশন কন্ট্রোল কেতু। তাহলে একটা হচ্ছে আনকন্ট্রোলড আর একটা হচ্ছে আনকনশিয়াস। তো এই আনকন্ট্রোলড আর আনকনশিয়াস এই চক্করের মধ্যেই কিন্তু যত অশান্তি রয়েছে। তাহলে এই রাহু এবং কেতু অর্থাৎ আমাদের এই যে মুন্ডু, তার মধ্যে রয়েছে চোখ, কান, নাক, জিভ, ত্বক। দেখতে পাচ্ছি আরে ওই তো রসগোল্লা, ওটাই খাবো, কিন্তু দেখতেই পাচ্ছি না, আমি জানিই না যে ওটা রসগোল্লা। কেউ যদি মুখে ঢুকিয়ে দেয় তাহলেই একমাত্র অনুভূতি রয়েছে, বা কোনোভাবে যদি শরীরের মধ্যে প্রবেশ করে তাহলে স্বাদটা পাবো। কিন্তু কেতুর ক্ষেত্রে স্বাদটুকুও নেই। তাহলে এমন একটা সত্তা যেটা টোটালি আনকনশিয়াস। যেহেতু সময় আমাদের হাতে সীমিত, তাই আমরা রাহু কেতুর আর ডিটেলিংয়ে আজকে যাব না। আমরা তোমার পরের প্রশ্নে এবার চলে আসব। এরপর যেই জিনিসটা তোমার কাছ থেকে জানতে চাইবো শান্তনুদা, রাহু এবং কেতুর রিসেন্ট কোনো মুভমেন্ট হচ্ছে যেটা বিশেষভাবে কোনো প্রভাব ফেলবে? এটা তো বিরাট মুভমেন্ট হচ্ছে। প্রথমেই আমরা বলি পয়লা বৈশাখ আমরা সবাইকে শুভ নববর্ষ জানিয়েছি, কিন্তু এই শুভ নববর্ষের দিনই একটি অশুভ ঘটনা ঘটেছে। পয়লা বৈশাখের দিনই রাহু এবং শনি এরা একে অপরকে অতিক্রম করেছে। ফলে এটা কিন্তু কালপুরুষ বা ন্যাচারাল জোডিয়াকের জন্য বিরাট বড় একটা ইভেন্ট। এরপরে আমরা দেখব 18ই মে রাহু মীন রাশি ছেড়ে কুম্ভে প্রবেশ করছে এবং কেতু কন্যা ছেড়ে সিংহতে প্রবেশ করছে। এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে এবং এই কন্টিনিউয়েশনটা চলবে 5 ডিসেম্বর 2026 পর্যন্ত। অর্থাৎ প্রায় 1.5 বছর আমরা সিংহ রাশিতে কেতুকে, কুম্ভ রাশিতে রাহুকে দেখতে পাবো। আমরা শুনলাম। এরপর যে এই জিনিসটা জানতে ইচ্ছে করছে, আমরা বিভিন্ন রাশি নিয়ে প্রত্যেকদিন জানতে চাই। আজকে যেটা জানতে চাইবো, রাহু এবং কেতুর যে সঞ্চার সেটা কর্কট রাশির ওপর কিভাবে প্রভাব বিস্তার করবে? দেখো, কালপুরুষের যে 12টা রাশি রয়েছে তার মধ্যে মোস্ট সেন্সিটিভ, মোস্ট ইমোশনাল রাশি হচ্ছে কর্কট। এবং আমরা ইতিমধ্যেই বললাম যে আমাদের কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড বা চেতন সত্তা, চেতন মন, তার উপরে রাহু কেতুর বিরাট প্রভাব রয়েছে। তাই যাদের উপরে এই ইম্প্যাক্ট পড়বে তাদের মধ্যে অন্যতম হচ্ছে কর্কট রাশি বা লগ্নের মানুষরা। কর্কটের 8 নম্বর ঘরে রাহু আর কর্কটের 2 নম্বর ঘরে কেতুর অবস্থান। অনেকগুলি প্রমিনেন্ট ইভেন্ট আমরা দেখতে পাবো কর্কটের সাথে। আত্মীয় পরিজন, কুটুম্ব এদের সঙ্গে কেন যেন ধীরে ধীরে দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে। কোনো না কোনো কারণে আত্মীয় পরিজনদের সঙ্গে একটা ডিটাচমেন্টের সম্ভাবনা। তাদের সঙ্গে দীর্ঘদিন খুব ভালো সম্পর্ক ছিল, হঠাৎ করেই যেন তাদের সঙ্গে কেমন মতের আর মিল হচ্ছে না, দূরত্ব তৈরি হচ্ছে। এবং কর্কটও চাইছেন যে তোকে আর দরকার নেই, এরকম একটা মেন্টালিটি নিয়ে চলতে। টাকা পয়সা, মানি ম্যানেজমেন্ট কর্কট ভুল করবেন। দ্বিতীয় কেতু, কর্কট কনফিউজড হবেন কি করা উচিত, কোন দিকে যাওয়া উচিত, কোথায় টাকাটা ইউটিলাইজ করা উচিত, সেইখানে কর্কট ভুল করবেন। এবং ব্যবহারটা করবার পরেই কর্কট বুঝতে পারবেন যে ভুল হয়েছে, এবং কিছুটা সময় ওয়েট করলে এই ভুলটাকে ঠিকই রূপান্তরিত করা যেতে পারে। কিন্তু সেটা করতে ব্যর্থ হবেন কর্কট, কারণ তার উপরে কেতুর একটা ইম্প্যাক্ট রয়েছে। তার মানি, তার সেভিংস, তার মুভেবল প্রপার্টি, অ্যাসেট, সেগুলোর উপরে কেতুর একটা প্রভাব রয়েছে। ফলে হিউজ কনফিউশন এখানে কাজ করবে। কথাবার্তার ক্ষেত্রে কিছুটা অসংলগ্নতা, কমপ্লিটনেসের একটা অভাব, এটা আমরা কর্কটের ক্ষেত্রে দেখতে পাবো। কর্কট রাশির বহু মানুষ, তাদের ক্ষেত্রে কিছু স্কিন প্রবলেম দেখতে পাওয়া যাবে, স্পেশালি ফেস, মুখমণ্ডলে ত্বকের সমস্যা, র্যাশেস বেরোতে দেখতে পাওয়া যাবে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে তারা দেখবেন প্রবলেমটা হচ্ছে ফেসিয়াল স্কিনে, কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেমটা সোর্স হচ্ছে পেট। তারা স্কিনের ট্রিটমেন্ট করবেন, কিন্তু গন্ডগোলটা হয়ে রয়েছে পেটে। ফলে এই প্রপার ডিটেকশন এটা না হওয়ার কারণে প্রপার ট্রিটমেন্ট হবে না। তারা যতই ক্রিম, যতই চেষ্টা করুন না কেন, সেখানে কিন্তু একটা হচ্ছে না, এই ব্যাপারটা থেকে যাবে। এরপর আমরা চলে আসি আরেকটু জটিল জায়গায়, যেটা হচ্ছে 8th হাউসে রাহু রয়েছে। তো রাহু 8th হাউসে নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। কর্কট রাশি বা কর্কট লগ্নের যারা মানুষ রয়েছেন তারা কিন্তু এই 8 নম্বরে রাহুর জন্য বিভিন্ন ধরনের নেগেটিভ থটস, বিভিন্ন টাইপের বিষয়ে ওভার থিঙ্কিংয়ের টেন্ডেন্সি এর মধ্যে থাকবেন। কর্কট রাশির মানুষদের মধ্যে লোন নেওয়ার টেন্ডেন্সি বাড়বে এবং সিচুয়েশনগুলোকে কন্ট্রোল করতে পারছেন না কর্কট, এবং তার জন্য কিছুটা লোন নিয়ে ব্যাপারটাকে
ঠিকঠাক করবার একটা চেষ্টা, এটা কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তবে যেহেতু রাহুর কারণে এই প্রচেষ্টা, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রচেষ্টা কিন্তু ডিস্টার্ব হতে পারে। দরকার একটা সলিড দশা। যদি একটা ভালো দশা পাওয়া যায়, অষ্টমে রাহু, সে সাতপুরুষ আগের কোনো একজন মানুষের সম্পত্তি, সেটা হচ্ছে গিয়ে পাইয়ে দিতে পারে। অষ্টমে রাহু গত 5 বছর ধরে সম্পত্তির নিষ্পত্তি হচ্ছে না, এমন একজন অফিসার এলেন যে তিনি এসে 7 দিনে নিষ্পত্তি করে দিলেন। শুধু দরকার একটু পাওয়ারফুল দশার সাপোর্ট। অষ্টমে রাহু পারিবারিক সম্পত্তি, লোন পাওয়া ইত্যাদির ক্ষেত্রে বিরাট সাপোর্টিভ রেজাল্ট দিতে পারে। সারা জীবন লটারি কেটেছে, একটা টাকা পায়নি একজন জাতক, সে এই অষ্টমে রাহুর মুভমেন্ট হয়েছে, সে হচ্ছে গিয়ে একদম প্রথমে 1 কোটি টাকার লটারি সেটা পেতে পারে। তো দরকার যেটা, সেটা হচ্ছে জন্মকুণ্ডলিতে রাহুর একটা বেনিফিশিয়াল অবস্থান আর তার সাথে একটা সাপোর্টিভ দশা। সেই ক্ষেত্রে রাহু কিন্তু জীবন চেঞ্জ করে দিতে পারে। 8 নম্বর ঘরে রাহু থাকার কারণে তার দৃষ্টি পড়বে 4th হাউসে। এই 4th হাউসে দৃষ্টি পড়ার কারণে বাড়িতে কিছু বাস্তু ডিফেক্ট ক্রিয়েটেড হতে পারে। বাড়িটা চেঞ্জ করলাম, বাড়িতে কিছু একটা নতুন ফার্নিচার নিয়ে এলাম, হতেই পারে একটা ফ্রিজ নিয়ে এলাম, এমন জায়গায় রাখলাম ফ্রিজটা, তার জন্য পুরো নর্থ ইস্ট কর্নারটা ড্যামেজ হয়ে গেল। এই টাইপের বাস্তু ডিফেক্ট ক্রিয়েটেড হতে পারে। এছাড়া 8 নম্বর ঘরটা থেকে আমরা বাধা, বিপত্তি, অ্যাক্সিডেন্ট এগুলো দেখে থাকি। কিছু সময় বদনাম, হতাশা, দুর্নাম এগুলোও আমরা 8 নম্বর ঘর থেকে দেখে থাকি। ঘরগুলো থেকে নির্দেশিত যে বিষয়, অর্থাৎ ডিফেমেশন, হঠাৎ আঘাতপ্রাপ্তি, এগুলোও কিন্তু কর্কটের ক্ষেত্রে হতে পারে। বিরাট ঢাইয়া থেকে কর্কট মুক্তি পেলেন, বড় চাপ গেল কর্কটের ওপর থেকে। এবার সেখান থেকে মুক্তি পেলেও 8 নম্বর ঘরের রাহুর অবস্থানের কারণে কর্কটকে কিন্তু ভীষণ ভীষণ সাবধান হতে হবে এবং কর্কটকে বুঝতে হবে যে আমি কিছুটা হলেও প্রবলেমেটিক সিচুয়েশনের মধ্যে রয়েছি। বিষয়টা ভয়ের নয়, বিষয়টা কিন্তু সাবধানতা। কর্কটকে প্ল্যান করতে হবে, কি করব, কোন দিকে যাব, কোন পথে থাকব, এবং এই প্ল্যানের মধ্যে বেশ বড় একটা পার্ট থাকবে রিস্ক ম্যানেজমেন্ট। আমি যে কাজটা করছি সেখানে যেন কোনো রকম রিস্ক না থাকে। একজন মানুষ পরীক্ষা দিতে আসছেন, বর্ধমান থেকে পরীক্ষা দেবেন এবং দুপুর 12টা থেকে পরীক্ষা। বর্ধমান থেকে কলকাতা আসতে 4 ঘন্টা টাইম লাগে। তা উনি দুপুর 12টায় পরীক্ষা উনি ঠিক করলেন, তাহলে আমি 8টায় বেরোলে পরেই আমি আরাম করে পৌঁছে যাব। কিন্তু একদম ভুল। এই সময় কিন্তু করতে হবে যেটা, 12টায় পরীক্ষা, আমি আগের দিন বেরোবো। আমার কাছে প্ল্যান বি রয়েছে, যদি কোনো কারণে সাকসেসফুল হতে না পারি তাহলে পরের দিনটা আমার কাছে আসছে, কিন্তু আমি কোনোভাবেই দিনের দিন এটা বেরোবো না। এই টাইমে এই যে রাহু 8th হাউসে রয়েছে, রাহু কিন্তু সিস্টেমগুলোকে ডিস্টার্ব করিয়ে দেবে, এবং রাহু যে সিস্টেমকে ডিস্টার্ব করিয়ে দেবে সেটা কিন্তু ঠিক করা যাবে না। এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, এবং কর্কট রাশির প্রত্যেকটা মানুষকে তাদের কিন্তু পরিকল্পিতভাবে সাবধানতা অবলম্বন করতে হবে এবং জীবনের প্রত্যেকটা ঘটনাকে সিস্টেমেটিক ওয়েতে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আর আপনাদের সিস্টেমেটিক ওয়েতে পরিচালনা করতে পারেন যিনি, তার সঙ্গেই আমরা এতক্ষণ কথা বলছিলাম, শান্তনুবাবু, শান্তনু দে। আপনারা অবশ্যই যেই নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, করে আপনাদের যা পরামর্শ নেওয়ার সে পরামর্শ তো নিতে পারেনি। তার পাশাপাশি যারা এই জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশুনো করতে চাইছেন বা আগামী দিনে এটিকে পেশা হিসেবে বেছে নিতে চাইছেন, শান্তনুদা তুমি তাদের কি সাজেস্ট করবে? যারা জ্যোতিষ শিখতে চাইছেন, এটা একটা ভীষণ সাপোর্টিভ পেশা। এবং পার্সোনালি যদি আমি নিজের কথা বলি, তাহলে আমি তো বহু কাজ করি, বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ করেছি, কিন্তু অ্যাস্ট্রোলজি ফিল্ডে যে স্যাটিসফ্যাকশন পেয়েছি সেটা কিন্তু অন্য কোনো পেশাতে পাওয়া যায় না। তা যারা শিখতে চাইছেন তাদের জন্য প্রথম দরকার একটা প্রপার প্লেস যেখানে শেখা যাবে। আমাদের রয়েছে ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। এখানে আমরা যেটা করেছি, বিগত 10 বছর ধরে পড়ানোর এক্সপেরিয়েন্সকে আমি একটা সিস্টেমেটিক ওয়েতে কনভার্ট করেছি। সিলেবাসটা একদম কম্প্যাক্ট সিলেবাস। জ্যোতিষের কাছে যখনই কেউ আসছেন তাকে জন্ম তারিখ, জন্ম সময় দিতে হচ্ছে। এবার একজন এলেন যার জন্ম তারিখটাই নেই, তাহলে জ্যোতিষকে হাত দেখতে হবে। তাহলে শুধু জ্যোতিষ শিখলে হবে না, হাত দেখাটাও শিখতে হবে। তাহলে কোর্সে এই দুটো অ্যাটলিস্ট থাকতে হবে। এইবার এসে বলছেন যে শান্তনুদা, ব্যবসা করছি কিন্তু কিছুতেই না প্রফিট আসছে না। আমি দেখছি ব্যবসার যোগ রয়েছে, দশা চলছে, সপ্তমপতি একাদশের প্রতির অন্তর্দশা, তাহলে ব্যবসা তো ভালো হবে। কনফিউশন। তখন মনে হলো যে কেন ব্যবসাটা ভালো চলছে না, কেন, দেখি তো নামটা কি রয়েছে। নিউমারোলজিতে করে দেখা গেল যে ওর যে ড্রাইভার নাম্বার এবং যে বিজনেসটা ড্রাইভার নাম্বার দুটো টোটালি ডিফারেন্ট। তখন আমাদের এই নিউমারোলজিটা ক্যালকুলেশন করতে হবে, এবং দোকানে গিয়ে দেখতে পাওয়া গেল যে ও যে অ্যারেঞ্জমেন্ট করেছে দোকানটার,
টোটাল বাস্তু ডিফেক্টিভ, তো সেই জন্য বাস্তুটাও জানতে হবে। তাহলে যদি একজন কম্প্যাক্ট ওয়েতে এটাকে প্রফেশন করতে চান, তাহলে তাকে অ্যাটলিস্ট এই 4টে বিষয় জানতে হবে: বৈদিক অ্যাস্ট্রোলজি, তার সঙ্গে হস্তরেখা, সংখ্যাতত্ত্ব এবং বাস্তুশাস্ত্র। এই টোটাল নলেজ থাকলে পরে তিনি ঠিকঠাক করে কাজ করতে পারবেন। তো এই 4টেকে নিয়েই আমরা কম্প্যাক্ট সিলেবাস তৈরি করেছি। ক্লাস চলছে অনলাইনে। যাদের পক্ষে এসে ক্লাস করা মুশকিল, তারা সরাসরি অনলাইনে ক্লাস করতে পারবেন। প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং পাওয়া যাবে। অফলাইনেও ক্লাসের ব্যবস্থা রয়েছে। আমাদের যে আদিশক্তি পীঠ রয়েছে, সেই মায়ের পীঠ স্থানে একদম মন্দিরের মধ্যে বসে বৈদিক ঘরানাতে আমরা জ্যোতিষ শিখিয়ে থাকি। তো যাদের পক্ষে আসা সম্ভব তারা এসে করবেন। ফি স্ট্রাকচারও ভীষণ নমনীয়। যাদের পক্ষে আসা সম্ভব নয় তারা অনলাইনে ক্লাস করতে পারবেন। আমাদের ফ্যাকাল্টিরা অত্যন্ত স্ট্রং এবং তাদের নলেজ লেভেল সেটাই ডিফারেন্ট। আর সবচেয়ে বড় বিষয় হলো, যারা আমাদের এখানে পড়ান তারা কিন্তু রেগুলার প্র্যাকটিসিং অ্যাস্ট্রোলজার। ফলে এই যে প্র্যাকটিক্যাল সাবজেক্ট, এর যে বাস্তবিকতা, সেইটাকে ওপেন করবার ক্ষমতা তাদের মধ্যে রয়েছে। সুতরাং যারা শিখতে চাইছেন, স্পেশালি যাদের কাছে কিছুটা সময় রয়েছে, তিনি গৃহবধূ হতে পারেন, তিনি একজন টিচার হতে পারেন, তিনি অন্য কোনো পেশায় যুক্ত থাকতে পারেন, একটু সময় যদি দিতে পারা যায় তাহলে পরেই কিন্তু এই সাবজেক্টটা শেখা যায়। আর সাবজেক্টটা একটু ভালোবাসতে হবে। আর বাকিটার জন্য তো আমরা রয়েছি। একদম, অর্থাৎ আমি যেটা বুঝলাম, যদি আপনি শিখতে চান তাহলে কিন্তু সমস্ত রকমের অ্যাসিস্ট্যান্স আপনারা কিন্তু এই প্রতিষ্ঠান থেকে পেয়ে যাবেন। এবং যোগাযোগ করতে চাইলে ওই যে ফোন নাম্বার দেওয়াই রয়েছে। আর সব শেষে যেটা বলবো, শান্তনুদাকে কিন্তু এখন আমরা দুর্গাপুরেও পাচ্ছি। অর্থাৎ দমদম এবং কালীঘাটের চেম্বার সম্পর্কে তো আমরা ওয়াকিবহাল, এবার থেকে কিন্তু পাচ্ছি দুর্গাপুরেও। তাই দুর্গাপুরের মানুষরা কিন্তু ইচ্ছে করলেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারে। তার জন্য একটাই রাস্তা, যেই ফোন নাম্বারটা দেওয়া রয়েছে ওই ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে। আমাদের আজকের পর্ব শেষ করবার সময় এসে গেছে, তাই আজ আমরা বিদায় নেব। আবারও নতুন পর্বে নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন সবাই, নমস্কার। নমস্কার। জয় মা আদিশক্তি। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।